মারা গেলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। কাল সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সাংবাদিক শিমুল হত্যার অন্যতম আসামি সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র বীরুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিচার দাবিতে সোচ্চার সর্বস্তরের মানুষ। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাই কারণ, বলছে সিআইডি। দেশে প্রতিনিয়তই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়ায় কারণ, বলছেন শিক্ষাবিদরা। এবং বিষ্টপ ও ফাঁদ পেতে ভোলার উপকূলীয় চরাঞ্চলে নির্বিচারে অতিথি পাখি নিধন, হুমকির মুখে পরিবেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ভোর 4টার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রোববার ভোর 4:24 দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল 9টায় হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর জিগাতলার বাসায় নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ বেলা 12টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে রাখা হবে। এরপর বিকেল 3টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহে শ্রদ্ধা জানাবেন সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। আগামীকাল সকাল 9টায় সিলেটে নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সেখান থেকে সুনামগঞ্জের সাল্লায় নেওয়া হবে। পরে বিকাল 3টায় নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন মন্ত্রণালয়। তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। একটা বিরাট শূন্যতা, শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাজধানীর জিগাতলার বাসায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শাফিন, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে ল্যাবেড হসপিটাল থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বাসভবনটি রয়েছে, এখানে তিনি প্রায় 30 থেকে 35 বছর তিনি এখানে তার রাজনৈতিক ক্যারিয়ার পরিচালনা করেছেন এবং এই বাড়িটিতে ঘিরে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি রয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু জনসাধারণ যারা আছেন এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ শেষবারের মতো তারা দেখে নিতে পারেন। এবং আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা যান চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তারা একে একে দেখে গেছেন, তার মরদেহ শেষবারের মতো দেখে গেছেন এবং তারা কিন্তু অনেকেই কিন্তু তার সম্পর্কে একটি কথাই বলার চেষ্টা করেছেন যে তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন এবং তার সাথে সাথে তিনি তার চলে যাওয়াতে আসলে আওয়ামী লীগের যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটি অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে বলে তারা বলেছেন আমাদের কাছে। আর কিছুক্ষণ আগে, এখন থেকে আধা ঘন্টা আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজে লাশবাহী গাড়ির সাথে ল্যাবেড হসপিটাল থেকে এখানে এই নিজ বাসভবন পর্যন্ত এসেছেন। তিনি কিছুক্ষণ আগে এখান থেকে বিদায় নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক ধরনের একটি হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার পরিবারের সদস্য এবং স্বজন যারা আছেন তারা এই লাশকে ঘিরে, মরদেহর গাড়িকে ঘিরে কিন্তু তারা অশ্রুসিক্ত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে শেষবারের মতো তাকে দেখে নিচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের যারা
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা শেষবারের মতো দেখছেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে 4টা 24 মিনিটে ল্যাবএইড হাসপাতালে ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই সময় কিন্তু তাকে গতকাল রাত 9টার সময় কিন্তু তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হওয়ার কারণে কিন্তু এক ধরনের প্রস্তুতি ছিল তাকে যে কোনো সময় তাকে সিঙ্গাপুর নেওয়া হবে এবং সকাল 10টায় কিন্তু মেডিকেল বোর্ড গঠন করারও এক ধরনের প্রস্তুতি ছিল, কিন্তু সেই সুযোগটি আসলে আর হয়ে ওঠে নাই। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসলে চলে যান। আমরা ধীরে ধীরে বাড়ির থেকে কিন্তু বের হচ্ছি, আর বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ যারা তার রাজনৈতিক সহকর্মী এবং যারা জনসাধারণ তারা এখানে ভিড় করেছেন। তো এই ছিল সুরঞ্জিত সেনগুপ্তের ঢাকার জিগাতলার বাসভবন থেকে সবশেষ খবর। শাফিন। দর্শক, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাজধানীর জিগাতলার বাসে নেওয়া হয়েছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। 70-এর প্রাদেশিক পরিষদের সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশের প্রথম সংসদ সহ প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। 60-এর দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। ছাত্রজীবন থেকে রাজনীতি ঘেঁষা প্রবীণ এই আইন প্রণেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে। সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে যিনি প্রজ্ঞা দিয়ে সর্বত্র পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে রোববার ভোরে পরপারে পাড়ি জমাতে হলো 70-ঊর্ধ্ব এই নেতাকে। রাতে হাসপাতালে ভর্তি করার পর কথা ছিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে, কিন্তু 1946 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না। সব চেষ্টা ব্যর্থ করে ভোরবেলা পৃথিবী ছাড়েন 71 বছর বয়সী গুণী এই পার্লামেন্টারিয়ান। আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে নাম লেখান। 1970-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হয়ে নির্বাচিত হন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া সুরঞ্জিত গত 4 দশকের সবকটি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা প্রথম সারির এই নেতা দলের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। দলের সবশেষ কাউন্সিলেও তাঁকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পদায়ন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই নেতা তার কর্মে বেঁচে থাকবেন সর্বস্তরের মানুষের মাঝে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলে যোগ দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও কেন্দ্র থেকে নৌকা প্রতীক বাগিয়ে মেয়র নির্বাচিত হন। এদিকে পৌর মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার সহ অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। জেলার প্রতিনিধি রিঙ্কু কুণ্ডর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। হালিমুল হক মিরু 80-র দশকে জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তিনি উপজেলা এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে আসীন হন। 2004 এবং 2008 সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে দুবার তাকে বহিষ্কারও করা হয়। তবে কেন্দ্র থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। এরপর থেকে হয়ে ওঠেন বেপরোয়া। গত 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় পৌর মেয়রের ছোড়া গুলিতে নিহত হন সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এই শহরকে অশান্ত করেছে এই পৌর মেয়র। তার যে 6টা ভাই আছে, তার 6টা ভাই সারা সাদাতপুরে তাসের রাজত্ব কায়েম করছে। আমরা সবাই চাই সাদাতপুরের মানুষ এই সন্ত্রাসীকে উপযুক্ত শাস্তি। এদিকে মিরুকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে স্থানীয় সাংবাদিক নেতারা। 48 ঘন্টার মধ্যে এই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাদাতপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সহ তার সন্ত্রাসী বাহিনী গ্রেপ্তার করা না হলে আমরা আগামী সোমবার পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।
এদিকে দলীয় বৈঠক করে অভিযুক্ত মেয়রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। দলের কোনো শৃঙ্খলা মানে না, দলের কোনো নিয়ম কানুন মানে না, সে নিজেকে অনেক প্রভাবশালী মনে করে নিজের মতো নিজে চলে। এই বিষয়ে আমরা একটি সাংগঠনিক একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা জরুরি সভায় বসব এবং সেই জরুরি সভার সিদ্ধান্ত আমরা ডিস্ট্রিক্ট আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠিয়ে দেব। পুলিশ কর্মকর্তারা জানান, নিহতের মাথা থেকে উদ্ধার করা গুলির সাথে জব্দ করা শটগানের গুলির মিল আছে কিনা সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা পাওয়ার পর থেকেই আমাদের একটা স্পেশাল টিম, ডিবির একটা স্পেশাল টিম এবং র্যাবের একটা স্পেশাল টিম যৌথভাবে যেখানে যে সংবাদ আসতেছে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে আশা করতেছি অতি সত্বর আমাদের মূল আসামি সহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার হয়ে যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত করা হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত ঘুরে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে। যদিও মামলার বছর পূর্তির বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড অপারেটিভ পর্যায়ে কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্টে সম্পূর্ণ নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে টাকা ঢুকতে দিয়েছেন, আবার টাকাটা বের করতে দিয়েছেন। যারা কাজগুলো করেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করেছি। রিজার্ভ চুরির ঘটনায় নাম এসেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কার অপরাধীদের। তদন্ত করতে সেসব দেশ সফরও করেছেন সিআইডির প্রতিনিধি দল। সিআইডি বলছে, মূল হোতাদের শনাক্ত করতে বিদেশি সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের, আর এ কারণেই তদন্ত কিছুটা আটকে আছে। আমরা আটকে আছি কোথায়? আমরা তো বলছি যে 31শে জানুয়ারি যদি আমার কম্পিউটার সিস্টেম হ্যাকারের কন্ট্রোলে চলে গিয়ে থাকে 2016 31শে জানুয়ারি, তাহলে 1 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এটা কেন ঘটলো, আর 1 ফেব্রুয়ারি ফিলিপাইন ওটা কেন ঘটলো? ঘটলে কারা ঘটিয়েছে এটা আমাদের বের করে এটুকু সাহায্য আমাদের করো। তখন কিন্তু আমরা লিঙ্কটা খুঁজে পাবো। বলটা কিন্তু এখন দেশের বাইরে অন্য একটা বা দুটা বা তিনটা জায়গায় পড়ে আছে। এই ফিল্ড অপারেটিভদেরকে কোন দেশে কারা খেলিয়েছেন, মূল হোতা কারা, কিছু কমন ব্যক্তি থাকা উচিত। বিচ্ছিন্ন 3টা বা 5টা ঘটনার মধ্যে যে একটা কমন ব্যক্তি থাকলে খুব সহজভাবে আমি নিজেই কনভিন্স হব এবং কনভিন্স করতেও পারবো। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ মার্কিন ডলার হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়। 15ই মার্চ অজ্ঞাত হ্যাকারদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে স্পিড বোটে নদী পাড়ি দিচ্ছে অনেকেই। অতিরিক্ত যাত্রী চাপে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নৌফাড়ি না থাকায় ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ইংরেজি ভাষায় রচিত বইয়ের অভাব নেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু মাতৃভাষা বাংলায় এসব বই খুঁজেও পান না শিক্ষার্থীরা। কারণ বিদেশি ভাষায় রচিত উন্নতমানের বইগুলো মাতৃভাষায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার যথাযথ কোনো উদ্যোগ নেই। শিক্ষাবিদরা বলছেন, ভাষা আন্দোলনের গৌরবময় ঐতিহ্য থাকলেও সব মহলের উদাসীনতার কারণেই শিক্ষার উচ্চ পর্যায়ে অবহেলার শিকার বাংলা ভাষা। তাফসির বাবুর রিপোর্ট। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজি এই দুই মাধ্যমেই পড়াশোনার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। তবে সুযোগ থাকলেও শিক্ষার্থীরা মূলত মাধ্যম হিসেবে বেছে নেন ইংরেজিকেই। কারণ বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসা শিক্ষার মতো বিষয়গুলোতে বাংলা ভাষায় নেই মানসম্মত রেফারেন্স বই। সব মৌলিক বইয়ের বাংলা আমরা পাইনি। দেখা যায় যে বাংলা পেলেও অনেক কিছুর মান তেমন একটা ভালো থাকে না। কিছু বই পাওয়া যায়, কিন্তু সেই বইয়ের মানগুলি ওই ইংরেজি যে বইগুলি ওই বইগুলির সাথে তাল মেলানো না।
শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে এসে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তাদেরকে মূলত অধ্যয়ন করতে হয় ইংরেজি ভাষায়, কারণ এসব বিষয়ে পর্যাপ্ত বাংলা বই নেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য বাংলায় অধ্যয়নের সুযোগ থাকা জরুরি। মাতৃভাষায় বই পুস্তক না পড়তে পারলে সে বই গভীরভাবে বোঝা, উপলব্ধি করা এবং নিজস্ব চিন্তাধারা গড়ে তোলা কঠিন হয়ে যায়। বাংলাতে বই লিখতে হবে এক নম্বর কাজ, আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে বাংলাতে বই অনুবাদ করতে হবে। প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের কাছে মাতৃভাষায় জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করবে কারা? এক্ষেত্রে বাংলা একাডেমিকেই ভূমিকা নেওয়ার কথা বলছেন কেউ কেউ, যদিও বাংলা একাডেমি বলছে এ কাজ বিশ্ববিদ্যালয়গুলোকেই করতে হবে। যেহেতু বাংলা একাডেমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান এবং গুণমান সম্পন্ন প্রতিষ্ঠান, সেই কারণেই বাংলা একাডেমিকে উদ্যোগ নেওয়া দরকার। অনুবাদ চর্চার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা ইনস্টিটিউট হওয়া দরকার। একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা সম্ভব, একাডেমির পক্ষে এই কাজটা হতে সম্ভব না। এর জন্য যে দক্ষ জনবল দরকার, শিক্ষক দরকার, শিক্ষকদের বেতন ভাতাদের পরিমাণ দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় উদ্যোগ প্রয়োজন বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষকবৃন্দ তারা চান যে বাংলায় টেক্সট বই রচিত হোক, তো শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধা দিলে আমি ধারণা করি করা যাবে। তার মতে জ্ঞানের বিভিন্ন শাখায় বিদেশি মৌলিক বইগুলো বাংলা ভাষায় প্রকাশের ক্ষেত্রে ইতোমধ্যেই যে বিলম্ব হয়ে গেছে তা কাটিয়ে উঠতে এখনই দরকার কার্যকর সরকারি উদ্যোগ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর উচ্চশিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশের চাকরির সংখ্যা না বাড়ায় শিক্ষিত বেকারের হার বাড়ছে। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারাও যোগ হন চাকরিহীন মানুষের পরিসংখ্যানে। বিভিন্ন গবেষণা বলছে কর্মসংস্থান ও তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ। দেশের চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতার সমস্যা নিয়ে সেলিয়া সুলতানের 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট অপ্রতুল। আমাদের যে শিক্ষাক্রম এই চাকরিকে সামনে রেখে করা হয় তাহলে আমাদের জন্য ভালো হতো। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। অনার্স 4th ইয়ারে থাকা পর্যন্ত আমি জবের জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে হয়তো চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমি জব পেলাম, কিন্তু এটা ওইরকম সিকিউরিটি নেই। সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে, সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিই না? সে ফার্স্ট ইয়ার থেকেই করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি। হ্যাঁ, ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরেকটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করব আমাদের দেশের আরও অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য অনেক বড় লাভ হবে। সমস্যা সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময় উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাকরির পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে আগামীকাল দেখবেন সেলিয়া সুলতানার চাকরির বাজারের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামে কর্ণফুলীর তীরে কোরিয়ান ইপিজেডের প্রায় 90 ভাগ ভূমি উন্নয়ন কাজ শেষ। বিনিয়োগ আকর্ষণে জমি নিবন্ধনের ক্ষেত্রে
সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি। গলার কাটা হিসেবে দেখা দেয়া অবৈধ লেভেল ক্রসিংগুলোকে কিছুটা ভিন্ন আঙ্গিকে বৈধতা দিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে অস্থায়ী ভিত্তিতে অন্তত 1800 গেট কিপার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে 1038 জন এবং পশ্চিমাঞ্চলে 808 জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে 2877 কিলোমিটার রেলপথের মধ্যে বৈধ অবৈধ লেভেল ক্রসিং রয়েছে 2541টি, অর্থাৎ প্রতি 1 কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে 1230টি লেভেল ক্রসিং এর মধ্যে 719টি অনুমোদনহীন, মাত্র 511টি বৈধ ক্রসিং থাকলেও নেই পর্যাপ্ত গেট কিপার। আর পশ্চিমাঞ্চলে প্রায় 1300 লেভেল ক্রসিং এর মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। ফলে এসব ক্রসিং এ প্রায় ঘটছে দুর্ঘটনা। 2800 কিলোমিটার রেলপথের মধ্যে 2541টা লেভেল ক্রসিং গেট রয়েছে বৈধ অবৈধ। তাই আমরা এদিকে আমাদের 400টা গেট আছে হলো বৈধ, আর বাকি 800 গেটই অবৈধ। রেলওয়ের আইন অনুযায়ী যে কোনো স্থানে রেল লাইন স্থাপনে 10 বছরের মধ্যে কোনো লেভেল ক্রসিং তৈরি করা হলে তার পুরো দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। কিন্তু এখন যেসব ক্রসিং তৈরি হচ্ছে তার অধিকাংশই তৈরি করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের মতো সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তাই রেলওয়ে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। রাস্তা পার করছে যেসব অর্গানাইজেশন, সেসব অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলতেছি, তারা যাতে এগুলো একটা নিয়মিত লেভেল ক্রসিং গেট করা হয়, এবং এই জন্য সরকারের কাছে আমাদের প্রকল্প সাবমিট করা আছে। এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে লেভেল ক্রসিং এর গেট কিপার পদে স্থায়ী লোক নিয়োগও কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এই অবস্থায় দুর্ঘটনার প্রতিরোধে রেলের দুটি অঞ্চলে অস্থায়ী ভিত্তিতে 1846 জন গেট কিপার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে। গেট কিপার নিয়োগের জন্য সার্কুলার দিয়েছি, এটা অস্থায়ীভাবে। তো এই লোকগুলো আমরা নিয়োগ করতে পারলে, যে সকল গেট অরক্ষিত আছে সেগুলা লোক নিয়োগ করতে পারলে আমরা আশা করি এটার সেফটি বা নিরাপত্তা বিধান করা যাবে। গত 6 বছরে শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে বৈধ অবৈধ লেভেল ক্রসিং এ দুর্ঘটনায় 1806 জনের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাতভর অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় উপাচার্যের রুমের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে তারা। এ সময় 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এক পর্যায়ে একাডেমিক কাউন্সিলের শিক্ষকরা সমস্যা সমাধানে উপাচার্যের সঙ্গে বৈঠক বসলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাতভর উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ সকাল 10:30টায় আবারও বৈঠক হবার কথা রয়েছে। গত 28 জানুয়ারি 33 ক্রেডিট বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের 14 ও 15তম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে 31 জানুয়ারি তাদের ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এখন আছেন রাকিবুল হাসান রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ সাফিন। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন অনেক বেশি জোরদার হয়েছে এবং এখনো পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 18 ঘন্টার ওপর হয়ে গেছে উপাচার্য কিন্তু তার কক্ষে অবরুদ্ধ রয়েছেন এবং আমরা দেখছি যে রাত থেকেই কিন্তু পুরো রাত অবধি তারা শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন উপাচার্যের কক্ষের সামনে এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে 33 ক্রেডিট বাতিল করতে হবে এবং এক দফা এক দাবিতেই তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সাফিন, আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 28 জানুয়ারি কিন্তু তারা এই আন্দোলনটি সর্বপ্রথম শুরু করে এবং তারা কিন্তু প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হন এবং বলেন যে এই 33 ক্রেডিট বাতিল করতে হবে। কিন্তু প্রশাসন এর মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলের একাধিক কথা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় এটির ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং সেই সাথে কিন্তু আরো একটি বিষয় যেটি হয়েছে সেটি যে এই 14 এবং 15 ব্যাচের যে 33 ক্রেডিট তাদের কিন্তু ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে হল বন্ধ ঘোষণাও দিয়েছিল এবং অনির্দিষ্টকালের জন্য সেটি হয়েছিল। এবং আমরা গতকালকে থেকে দেখছি গতকাল 5টা থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং উপাচার্যকে কিন্তু
তাদের কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন এবং এই 18 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু সেটি হচ্ছে না। এবং সর্বশেষ আপনাকে যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে বেলা 12টার দিকে একাডেমিক কাউন্সিলের একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটিকে এগিয়ে নিয়ে এসে 10:30টার সময় সেই একাডেমিক কাউন্সিলের মিটিংটি করার কথা বলা হচ্ছে এবং এটির প্রায় অর্ধ শতাধিকেরও বেশি একাডেমিক কাউন্সিলের যে কমিটি সেটির যদি এক তৃতীয়াংশ যদি পূর্ণ হয়ে যায় তবে সেই সভা শুরু হবে এবং আমরা দেখেছি শিক্ষকরা এর মধ্যে কিন্তু উপাচার্যের কক্ষে ঢুকছেন। তো সাফিন, আমরা এটি মিটিংটি শেষ হলে আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আমাদের কাছে সর্বশেষ এই আন্দোলনে সাফিন সর্বশেষ পরিস্থিতি। আমরা যে কোনো সিদ্ধান্ত হওয়া মাত্র এটি আপনাদের মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। সাফিন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 14 ও 15তম ব্যাচ 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন, আর সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকিপট্টির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। আমরা আছি চট্টগ্রামের শুটকিপট্টি এলাকায়। এখানে কিন্তু আমরা দেখেছি ঠিক 9:30 থেকে 10টার দিকে এই শুটকিপট্টি যেটি আছে এখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস যারা রয়েছে এবং এলাকাবাসী যারা রয়েছে তারা এখানে কিন্তু আগুন নিভানোর কাজ করছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে এই যে শুটকিপট্টি যে এলাকাটি রয়েছে এখানে কিন্তু বেশিরভাগই শুটকির দোকান এবং এখানে শুটকির যে গুদাম রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, এই শুটকিপট্টির পাশেই কিন্তু এখানে আরেকটি বস্তি রয়েছে। তো সেক্ষেত্রে বস্তিতেও আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে প্রথম দিকে তারা 4টি ইউনিট পাঠিয়েছে, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে তারা কিন্তু এখন এই মুহূর্তে 12টি ইউনিট এখানে আগুন নিভানোর কাজ করছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি এলাকাবাসী যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা অক্লান্ত পরিশ্রম করছে এখানে আগুন নিভানোর কাজ করার জন্য। যেহেতু আমরা জানি এই শুটকিপট্টি এলাকাটি একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত, একটি কিন্তু ঘরে আগুন লাগলে বা একটি গুদামে আগুন লাগলে দ্রুতই কিন্তু অন্যগুলোতে ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু এখানে তেমনটি দেখেছি। সকালে আমরা যতটুকু জানতে পেরেছি বা এখানে স্থানীয়দের সাথে কথা বলে সেটি হচ্ছে তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তারপরে আমরা পরে যখন আগুন নিভানো হবে ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, তারা হয়তো আমাদেরকে মূল কারণটি জানাতে পারবে যে কিভাবে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরে এখনো কিন্তু আগুন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় 10 থেকে 12টি ইউনিট। সেক্ষেত্রে আমরা দেখেছি পতেঙ্গা ফায়ার সার্ভিস, এছাড়া চন্দনপুরা ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিসরা এখানে এসেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এটি ঘিঞ্জি এলাকা হওয়ায় এখানে কিন্তু পানিরও স্বল্পতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এলাকাবাসী অনেকটা তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে যাতে দ্রুত আগুন নিভানো যায়। এখানে কিন্তু আমরা জানি এই শুটকিপট্টি এলাকাতে প্রচুর পরিমাণে মালামাল মজুদ করে রাখা থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে যে গুদামগুলো রয়েছে আগুন লেগেছে সেখান থেকে যতটুকু সম্ভব হয়েছে এখানে যারা আছে তারা মালামাল বের করার চেষ্টা করেছে সকাল থেকেই। তবে অনেকে যারা আছেন যেখানে আগুন লেগেছে তারা বলছে তাদের যে মালামাল ছিল সেগুলো তারা এখান থেকে বের করতে পারেনি। এছাড়া পাশের যে ছোট বস্তিটি রয়েছে আমরা এসে যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে প্রায় 15 থেকে 20টি পরিবার থাকতো। তো এখানে শুটকিপট্টির পাশের সেই যে বস্তিটি রয়েছে সেই বস্তিটিও যে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা এখন আগুন নিভানোর কাজে ব্যস্ত। সেক্ষেত্রে তারা আমাদেরকে প্রাথমিকভাবে বলতে পারেনি আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরে তারা বলছে যেহেতু এটি একটি ঘিঞ্জি এলাকা এবং প্রায় এখানে হাজার হাজার এই খাতুনগঞ্জ এলাকায় শুটকির দোকান রয়েছে, এই মুহূর্তে আগুন নিভানোটাই তাদের জন্য আসলে সবচেয়ে মূল কাজ। যেহেতু একটি টিনের দোকানে যদি আগুন লেগে যায় সাথে সাথে কিন্তু অন্য দোকানগুলোতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তো সেটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনী রয়েছে, যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তারা সেটি চেষ্টা করছে যাতে আগুন দ্রুত আর অন্য কোথাও যাতে ছড়াতে না পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী সমিতি রয়েছে, শুটকিপট্টি যারা ব্যবসায়ী সমিতি রয়েছে, এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছে তারা কিন্তু সবার আগে এখানে এগিয়ে এসেছেন। তারাই প্রথমে এখানে অগ্নি নির্বাপনের চেষ্টা করেছে, এরপরই তারা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিয়েছে, তারা এসে এখানে আগুন নিভানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা দেখেছি চন্দনপুরা ফায়ার সার্ভিস, আগ্রাবাদ ফায়ার সার্ভিস, পতেঙ্গা ফায়ার সার্ভিস সহ নগরীর অন্যান্য যেসব ফায়ার সার্ভিস রয়েছে তারা সবাই এখানে আসছে। আর এখানে যদি আগুনের নিভানো না যায় সেক্ষেত্রে আমরা দেখছি আশেপাশে কিন্তু এখনো অনেক এই টিনের চালের এই গুদামগুলো রয়েছে যেখান থেকে ধোঁয়া
উঠছে। তো সেই কারণে যদি আগুন এই মুহূর্তে কন্ট্রোলে নিয়ে আসা না যায় বা আয়ত্তে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে দ্রুতই কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে আমরা দেখছি এখন এই যে টিনের চালের যে আগুনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমে নেভানোর চেষ্টা করছে, যেখান থেকে ধোঁয়া উঠছে সেটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। তো সকাল 9:30 থেকে 10টার দিকে এই চট্টগ্রামের শুটকিপট্টি এলাকায় শুটকিপট্টি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আগুন লাগার ঘটনা ঘটার কারণে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু এখনো কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে। যেখানে পানি দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে এসেই চট্টগ্রামে যেসব গুদাম রয়েছে সেখানে অনেক শুটকি মজুত করা ছিল। এখানে স্থানীয় লোকজন যারা রয়েছে সেই শুটকিগুলো তারা বের করে আনার চেষ্টা করেছে এবং এই শুটকিগুলোই কিন্তু সামনের দিনে বিক্রি করবে এমন ভাবে এই ব্যবসায়ীরা তারা মজুত করেছিল জানিয়েছে। এক্ষেত্রে কেউ কেউ আমাদেরকে জানিয়েছে তাদের কয়েক কোটি টাকারও ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের কারণে, এটি তারা আমাদেরকে জানিয়েছে। আর অনেকেই কিন্তু সকাল থেকে চেষ্টা করে, যেহেতু 9:30 থেকে 10টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে তারা যতটুকু পেরেছে তাদের মালামাল বের করার চেষ্টা করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শুটকিপট্টি এলাকা থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকিপট্টির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আর সেখান থেকে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন সবশেষ অবস্থা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত এবং সবুজ এলাকা রেখে প্রায় 90% ভূমি উন্নয়ন কাজ শেষ করেছে কোরিয়ান ইপিজেড। কর্তৃপক্ষের দাবি, পরিবেশ বান্ধব বেসরকারি এই শিল্প এলাকায় বিনিয়োগকারীদের চাহিদা মতো দরকারি সব সুবিধা রাখা হয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণে জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা বাড়ানোর কথা বলছেন তারা। সরেজমিন ঘুরে কামরুল হাসান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। সবুজে ঘেরা রাস্তার দুপাশ, কৃত্রিম লেকের জলে পরিযায়ী পাখির জলকেলি আর পাহাড়ি অরণ্যে বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণ। এভাবেই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে চট্টগ্রামে প্রায় 2500 একর জমিতে গত 17 বছর ধরে গড়ে তোলা হয়েছে কোরিয়ান ইপিজেডের অবকাঠামো, যেখানে বর্তমানে 22টি কারখানায় জুতা, ব্যাগ, প্যাডিং, পোশাক তৈরি সহ বিভিন্ন কাজে কর্মরত রয়েছেন 17,000-এর বেশি শ্রমিক। গড়ে তোলা হচ্ছে কারখানা ও নকশা উন্নয়ন কেন্দ্র, আইটি পার্ক, ওষুধ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জায়গা ছাড়াও বিশেষভাবে রাখা হয়েছে মাঝারি উদ্যোক্তাদের জন্য জমি বরাদ্দের ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, বড় বিনিয়োগ আকর্ষণে আইন মেনে সব সুবিধাই রয়েছে পরিবেশ বান্ধব বেসরকারি এই ইপিজেডে। জমির লিজ দেওয়াটা অনেকটা কাস্টমাইজ, মানে ওর চাহিদা মতো আমরা জমি দিতে পারবো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে বিনিয়োগকারীরা সম্পূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশের বিষয়টা বিবেচনা করে ইনভেস্ট করতে পারবে, এটা একটা বিরাট ব্যাপার। এতে করে আমরা মনে করি বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট যে ইমেজ সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এই শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদনে যেতে সরকারের সময়োপযোগী পদক্ষেপ কামনা করেন তারা। All this has happened because of the cooperation of the authorities of the government. আমাদের আর একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স আছে, যেটা we are hoping that soon we will be able to get it, এবং এটা পেলে Korean EPZ will be fully operational. এটা হচ্ছে deed of transfer of land that has been acquired for Korean EPZ. কর্তৃপক্ষ বলছে, এই ইপিজেডে কর্মসংস্থানের সুযোগ হবে 1 লাখ মানুষের। উদ্যোগ, প্রতিবন্ধকতা সমাধান আর সফলতা, এই 4 মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে সবুজ শিল্পায়নের যে উদ্যোগ নিয়েছে তার বড় উদাহরণ এই কোরিয়ান ইপিজেড, যা বেসরকারি ও বিদেশি জায়ান্ট কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন এই ইপিজেড সংশ্লিষ্টরা। তবে এর জন্য নানা সময় সৃষ্ট জটিলতা নিরসনে সরকারকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ এই শিল্প সংশ্লিষ্টদের। কোরিয়ান ইপিজেড থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও ফেরিতে সময় বেশি লাগার কারণে লাইফ জ্যাকেট ছাড়াই স্পিড বোটে জীবনের ঝুঁকি নিয়ে শিশু কিশোর সহ অনেকেই পদ্মা নদী পাড়ি দিতে হচ্ছে। এ সুযোগে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে স্পিড বোটের মালিকরা। অতিরিক্ত যাত্রী বোঝাই ও অদক্ষ চালকের কারণে প্রায়ই স্পিড বোট দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। তবে কাঁঠালবাড়ি ঘাটে নৌফাড়ি না থাকায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না জেলা পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুট। এই রুটে 87টি লঞ্চ, 17টি ফেরির পাশাপাশি 2 শতাধিক স্পিড বোট চলাচল করে। যাত্রীরা সময় বাঁচাতে 30 টাকা ভাড়ার পরিবর্তে 150 টাকা দিয়ে স্পিড বোটে যাতায়াত করেন।
যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট ব্যবহারের কথা থাকলেও মানছেন না কেউ। 16 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন স্পিডবোটগুলোতে শুধু দিনের বেলাই নয়, শিশু কিশোর সহ রাতেও 24 জন যাত্রী নিয়ে চলাচল করছে। পাশাপাশি এর চালকরাও অদক্ষ। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি যাচ্ছি, কিন্তু এখানে আমাদের ঝড় বৃষ্টি হয়, পথে অনেক ঢেউ হয়, সিবাট খুব দ্রুত চলে, কিন্তু তারপরে কিছু সমস্যা ঘটে। একসময় দেওয়া হতো যখন বর্ষা ছিল, কিন্তু এখন লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে না আর কি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্পিডবোট মালিক সমিতির নেতারা। রাত্রে আমাদের পার থেকে ভোট ছাড়ি না, মার্গেব রাজধানের সাথে সাথে আমরা ভোট বন্ধ করে দেই, কিন্তু লাইফ জ্যাকেট প্রতি ভোটে আছে। বর্তমানে লাইফ জ্যাকেট ব্যবহার করি না। প্রতি সিটে 4 জন করে যাত্রী বসে, তো লাইফ জ্যাকেট গায়ে দিলে শীতকালের দিন বসতে পারে না। কাঁঠালবাড়িতে নৌ পুলিশের কোনো ফাঁড়ি না থাকায় অনেকটাই দায়িত্ব এড়িয়ে সমস্যা সমাধানে কঠোর নজরদারির কথা জানালেন জেলা পুলিশ সুপার। আশা করছি নৌ পুলিশের কার্যক্রম শুরু হবে, তখন চালকরা যাতে আরো ভালোভাবে দেখে শুনে চালায় সে ব্যবস্থাটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। রাত্রেবেলা যদি স্পিডবোট চালায় কোনো চালক, তাহলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। গত 3 বছরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটের পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় অন্তত 30 জন প্রাণ হারান। এছাড়া নিখোঁজ রয়েছেন অর্ধশত মানুষ। সময় সংবাদ, মাদারীপুর। শীতপ্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। সকাল বিকাল অতিথি পাখির কিচিরমিচির, উড়ে বেড়ানো আর জলকেলি দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। তবে অসাধু কিছু শিকারীর অপতৎপরতার কারণে নির্বিঘ্নে বিচরণ করতে পারছে না অতিথি পাখি। চরাঞ্চলে ফাঁদ ও বিষ-টোপ দিয়ে নির্বিচারে পাখি নিধন চলছে। তবে পাখি শিকার বন্ধ করতে গুরুত্বপূর্ণ এলাকায় বনকর্মীরা টহল দিচ্ছে বলে দাবি বন বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কোলঘেঁষা চর কুকরিমুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল, আইলুদ্দিন চর, চর নিজাম, ডেগরার চর সহ মেঘনা তেতুলিয়ার মধ্যবর্তী নতুন চরগুলোতে সকাল বিকাল খাবার সংগ্রহ করতে দেখা যায় অতিথি পাখিদের। খাবারের সন্ধানে নিজ দেশ ছেড়ে আসা এসব অতিথিরা এদেশে এখন আর নিরাপদ নয়। অসাধু শিকারীরা সিন্ডিকেট করে কারেন্ট জালের ফাঁদ আর বিষ-টোপ দিয়ে প্রতিদিন শত শত পাখি নিধন করছে। বিষ-টোপ দিয়ে মারা কিছু পাখি গোপনে বাজারে বিক্রি করলেও অধিকাংশই নদীতে ভেসে যায়। এতে অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকির মুখে পড়ছে নদ নদীর পরিবেশ। ধানের সাথে বিষ মিকায়া তারা মনে করেন এই শহরে সমস্ত শহর খালি ধানগুলার সিডে বিষ মিয়ানোর জন্য এই আঁশটা ধান খায়া আঁশটা মারা যায়। যে আঁশটা মনে করেন টোকাইলে যা, আর যে আঁশটা মনে করেন থাকা যায় এটা বাসা যায়। বিষ-টোপে শুধু পাখির ক্ষতি হচ্ছে না, পরিবেশের অন্যান্য প্রাণীদেরও মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানালেন প্রাণী বিশেষজ্ঞ। মানুষের জন্য তারা মাংসটা নিয়ে নিল, ইন্টেস্টাইনগুলো ফেলে দিল বাইরে। তাহলে এই যে হেমোটক্সিন বা নিউরোটক্সিন, এটা কিন্তু জমা হচ্ছে কি ইন্টেস্টাইনে। তো সরাসরি যখন আমার প্রাণীরা এগুলো খাবে, তখন কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি রয়ে যাচ্ছে। আর এসব পাখির মাংস খেয়ে মানুষের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। বারবার এই বিষাক্ত পাখি খেলে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার, কিডনি এগুলোর সমস্যা দেখা দিতে পারে। একসময় তাদের খাদ্যনালীর ক্যান্সার সহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। পাখি ধরা বন্ধ ও অতিথিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এলাকা ভিত্তিক টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের কর্মকর্তা। অতিথি পাখি এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট, বন অপরাধ সংশ্লিষ্ট আমরা অপরাধ দমনের জন্য আমরা একটা টহল টিম করি। ওই টহল টিম এবং আমাদের নিয়মিত বিট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণে এবছর 18টি চরে 84 প্রজাতির প্রায় 50,000 পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি 27 প্রজাতির ও 57 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির মুণ্ডুপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন একটি ছবি প্রভাবশালী জার্মান সাময়িকী ডেন স্পেগেল তাদের প্রচ্ছদে ব্যবহার করায় বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সাময়িকীটির শনিবারের সংখ্যার প্রচ্ছদে ছবিটি ব্যবহার করা হয়। ছবিতে দেখা যায় ট্রাম্পের আদলে স্যুট টাই পরা এক ব্যক্তির এক হাতে রক্তাক্ত ছুরি আর অন্য হাতে স্ট্যাচু অব লিবার্টির লেডি লিবার্টির ধরহীন মাথা, যেখানে কাটা মুন্ডু থেকে রক্ত ঝরছে। আর ছবিটির নিচে লেখা আমেরিকা ফার্স্ট। এ প্রসঙ্গে প্রচ্ছদের শিল্পী এডেল রদ্রিগেজ বলেন, এটি গণতন্ত্রের শিরচ্ছেদকরণ, পবিত্র প্রতীকগুলোর শিরচ্ছেদকরণ। এডেল 1980 সালে রাজনৈতিক শরণার্থী হিসেবে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তার প্রচ্ছদটি টুইটারের পাশাপাশি জার্মানি এবং মার্কিন গণমাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। কাল সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য।
শোক জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিচার দাবিতে সোচ্চার সর্বস্তরের মানুষ। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাই কারণ বলছে সিআইডি। দেশে প্রতিনিয়তই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়ায় কারণ বলছেন শিক্ষাবিদরা। এবং বিষটোপ ও ফাঁদ পেতে ভোলার উপকূলীয় চরাঞ্চলে নির্বিচারে অতিথি পাখি নিধন, হুমকির মুখে পরিবেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।